তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমাদের টপিক পার্টনারশিপেরই সেল অফ গুডস অ্যাক্টের, যে হচ্ছে অ্যাকসেপ্টেন্স অফ ডেলিভারি বাই বায়ার। তো বায়ার মানে ক্রেতা, আর অ্যাকসেপ্টেন্স মানে যে অ্যাকসেপ্ট করলো বা যে নিল ডেলিভারি বাই বায়ার। এখানে কি আছে, সেকশন 42, সরি এখানে কিছু হয়েছে, টাইপো হয়েছে। তো সেকশন 42-তে কি বলেছে, দ্য বায়ার ইজ ডিম টু হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য গুডস। মানে এই কন্ডিশনগুলো যদি ফুলফিল হয় তাহলে করে ধরে নেওয়া হবে যে ডেলিভারি ডেলিভারিটা সম্পন্ন হয়েছে। তো ফার্স্ট কি আসতেছে, হোয়েন হি ইনফর্মস দ্য টু সেলার দ্যাট হি অ্যাকসেপ্টেড দেম। ফার্স্ট অফ অল এটা খুব সিম্পল ব্যাপার, সে জানায় দিল সেলারকে যে সে অ্যাকসেপ্ট করেছে। হোয়েন দ্য গুডস হ্যাভ বিন ডেলিভার্ড টু হিম অ্যান্ড হি ডাজ এনি অ্যাক্ট ইন রিলেশন টু দেম হুইচ ইজ ইনকনসিস্টেন্ট উইথ দ্য ওনারশিপ অফ দ্য সেলার। ফর এক্সাম্পল, হি প্লেসেস দেম অর রিসেলস দেম। অর্থাৎ কোনো গুডস সে তার কাছে ডেলিভারি হয়েছে এবং কোনো কোনো ধরনের অ্যাক্ট করলো ইন রিলেশন টু দেম, সেটা দিয়ে কোনো ধরনের অ্যাক্ট করলো সেটা দিয়ে। ফর এক্সাম্পল, সে সেটা গ্রহণ করে খুশি হলো, বা কোনো সেটাকে আবার রিসেল করলো, অথবা সেটা গ্রহণ করার পরে সেটা ব্যবহার করলো, তখন ধরে নেওয়া হবে কি যে বায়ার অ্যাকসেপ্টেড করেছে গুডসটা। তারপরে নাম্বার 3-তে আমরা জানবো যে আর একটা বিষয়, সেটা হচ্ছে হোয়েন আফটার দ্য ল্যাপস অফ রিজনেবল টাইম। রিজনেবল একটা টাইম, এখানে রিজনেবল টাইমটা কতক্ষণ সেটা মেনশন করা নেই, এগুলোই লুপ হোল সেল অফ গুডস একটা। যাই হোক, তো এখানে হি রিটেইন দ্য গুডস উইদাউট ইনফর্মিং দ্য সেলার হি হ্যাজ রিজেক্টেড দেম। আচ্ছা, একটা রিজনেবল টাইমের ভিতরে, অর্থাৎ একটা রিজনেবল টাইম, ফর এক্সাম্পল আমরা যদি ধরে নিই 7 দিন বা সামথিং এলস, হতে পারে 7 দিন, হতে পারে 6 মান্থ, এখানে কোনো ঠিক ঠিকানা নেই। এবং হি রিটেইনস দ্য গুড, সে গুডগুলো নিজের কাছে রাখলো এবং সে সেলারকে ইনফর্ম করলো না যে সে রিজেক্ট করছে। তাহলে কী হবে, এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স বাই বায়ার হিসেবে ধরে নেওয়া হবে আন্ডার সেকশন 42 অনুযায়ী। ইনস্টলমেন্ট ডেলিভারিজ, কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে ডেলিভারিগুলো ইনস্টলমেন্টে দেওয়া হয়। ফর এক্সাম্পল, অনেক বড় বড় যে মেশিন আসে, অনেক পার্টস আসে, যেমন গাড়ির পার্টস আসে, বা কোনো বড় মেশিনের পার্টস আসে, সেগুলো কিন্তু একবারে চলে আসে না, ইনস্টলমেন্টে আসে। হয়তো প্রথমে ইঞ্জিন আসে, পরে ফুয়েল ট্যাঙ্ক আসে, এভাবে আর কি। ফর এক্সাম্পল বলছি আমি আর কি। তো এখানে সেকশন 38, এই যে সেকশনের ডিফারেন্সগুলো, এগুলো আমাদেরকে ঝামেলা করবে, এই জন্য আমরা পরে সেকশনগুলো আবার রিফাইন করব। তো সেকশন 38-এ বলছে ইনস্টলমেন্ট ডেলিভারিজ। ইনস্টলমেন্ট ডেলিভারিজ কি, আনলেস আদারওয়াইজ এগ্রিড দ্য বায়ার ইজ নট বাউন্ড টু অ্যাকসেপ্ট ডেলিভারি বাই ইনস্টলমেন্ট। যদি এগ্রিড না হয়, বায়ার এগ্রিড হতে হবে। কারের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে বায়ার এগ্রিড হয় যে সে ইনস্টলমেন্টে ডেলিভারি নেবে। আদারওয়াইজ হি ইজ নট বাউন্ড টু অ্যাকসেপ্ট দ্য ডেলিভারি বাই ইনস্টলমেন্টস। হোয়ার দ্য পেমেন্ট বাই ইনস্টলমেন্ট ইজ এগ্রিড, কন্ট্রাক্ট উইল বি ব্রিচড ইন ফলোয়িং কেসেস। হোয়ার দ্য পেমেন্ট বাই ইনস্টলমেন্ট ইজ এগ্রিড নেওয়া হলো, এগ্রি হলো, কিন্তু কন্ট্রাক্ট কখন কখন ব্রিচ হবে ইন দ্য ফলোয়িং কেসেস সেটা বলা হয়েছে। ইফ দ্য সেলার মেক নো ডেলিভারি অর ডিফেক্টেড ডেলিভারি ইন দ্য কেস অফ অন অর মোর ইনস্টলমেন্ট। অর্থাৎ সেকশন 38 অনুযায়ী সে কোনো ডেলিভারি করলো না ইনস্টলমেন্ট ডেলিভারিতে অ্যাগ্রি হওয়ার পরে, অথবা ডিফেক্টেড ডেলিভারি করলো। আবার সেকেন্ডলি, প্রথমটা বলা হচ্ছে সেলারের ক্ষেত্রে, সেকেন্ডলি বায়ারের ক্ষেত্রে বলা হচ্ছে বায়ার কী করলো, নেগলেক্টস অর রিফিউজ টু টেক দ্য ডেলিভারি অর পে। এটা আমাদের মনে রাখতে হবে, পেমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অর পে ফর দ্য অন অর মোর ইনস্টলমেন্ট। অর্থাৎ এক অথবা একের অধিক ইনস্টলমেন্ট সে দিতে নেগলেক্ট করলো, রিফিউজ করলো ডেলিভারি নিতে অথবা পেমেন্ট দিতে। It depends on term of contract and circumstances of cases whether a breach of contract is a repudiation of whole contract or it is
severable breach giving rise to a claim for compensation, but not to a right to treat the whole contract as repudiate. তো এখানে দুটো বিষয় বলা হয়েছে, দ্য ব্রিচ অফ কন্ট্রাক্ট ইজ এ রেপুডিয়েশন অফ হোল কন্ট্রাক্ট, মানে এখানে ব্রিচ অফ কন্ট্রাক্টটা যদি হয় কোনো কারণে, তাহলে রেপুডিয়েশন হবে পুরো কন্ট্রাক্টটা, মানে পুরো কন্ট্রাক্টটা বাতিল হয়ে যাবে। বাট ইট ইজ সেভারাল ব্রিচ অফ গিভিং রাইজ টু ক্লেম কম্পানসেশন, বাট নট টু রাইট ট্রিট দ্য হোল কন্ট্রাক্ট অ্যাজ রেপুডিয়েট। যদি সেভারেল ব্রিজ তৈরি হয়, সেভারেল মানে অনেকগুলো কন্ট্রাক্টের ব্রিজ তৈরি হয় টু এ ক্লেম ফর কম্পোজিশন, বাট নট টু এ রাইট টু ট্রিট দ্য হোল কন্ট্রাক্ট অ্যাজ রেপুডিয়েট। অর্থাৎ যখন সেভারেল ব্রিজ হয় কিন্তু কিছু কিছু অবশ্য ব্রিজ ঠিক আছে, তখন পুরো কন্ট্রাক্টটাকেই আবার রেপুডিয়েট করা হবে না। এখানে দুই রকম কথা বলা হয়েছে। এগুলোই হচ্ছে আসলে লুপ হোল পার্টনারশিপের, যেগুলো আমাদের সমস্যা করার দরকার। এখানে একটা আমরা কেস পড়বো, ভেরি ইম্পর্টেন্ট কেস, দ্যাট ইজ আমরা জানবো যে রবার্ট, এখানে একটু বড় করতে হবে সাইজ, রবার্ট এ মোনর অ্যান্ড কোম্পানি লিমিটেড ভার্সেস মেয়ার। এই কেসটাতে কি হয়েছে, এখানে কেসেই এমনভাবে দেওয়া হয়েছে, পরে কেসের নাম বলা হয়েছে। এখানে বলা হয়েছে এ কি, এ সোল্ড টু বি 1,100 tons of meat of a specified কি হবে, a specified quality to be shipped 125 tons monthly in equal week installments. After about half the meat was delivered and paid for, be discovered, এ সোল করছে আর বি ডিসকভার্ড করছে হাফ অফ দ্য মিট ডেলিভারি হওয়ার পরে। অর্ধেক মিট কিন্তু ডেলিভারি হয়েছে, অর্থাৎ 1500 টনের থেকে প্রায় অর্ধেক মিট, বা অর্থাৎ 700 টনের উপরে মিট ডেলিভারি হয়ে গেছে। হ্যাঁ, অ্যাবাউট বলা হয়েছে যেহেতু। বি ডিসকভার্ড দ্যাট ইট ওয়াজ নট অফ দ্য কন্ট্রাক্ট কোয়ালিটি, অর্থাৎ মিটগুলো যে কন্ট্রাক্টে যে কোয়ালিটির কথা বলা হয়েছিল সেই কোয়ালিটি অনুযায়ী না। অ্যান্ড কুড হ্যাভ বিন রিজেক্টেড করা যেতে পারে, কেননা কন্ট্রাক্ট কোয়ালিটি ছিল না। অ্যান্ড দেয়ার ফর হি রিফিউজ টু টেক ফার্দার ডেলিভারি, সে আর বাদ বাকি, ফর এক্সাম্পল বাদ বাকি ধরেন আরও 700 টন বাকি আছে, সেই 700 টন সে আর নিতে, ফার্দার ডেলিভারি নিতে সে না করে দিল। হেল্ড দ্যাট বি ওয়াজ এন্টাইটেল টু ডু সো, এখানে বি এন্টাইটেল টু ডু সো, এমনটা করার জন্য সে এন্টাইটেল ছিল। ইন দ্য কেস রবার্ট এ মুনর অ্যান্ড কোম্পানি লিমিটেড ভার্সেস মেয়ার, এখানে এই কথাটা বলা হয়েছে। বাট এখানে একটা কনফিউশন আছে, ইফ বি মাইট হ্যাভ ডিসকভার্ড দ্য ডিফেক্ট জাস্ট আফটার দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট। এখানে একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে ফার্স্ট ইনস্টলমেন্টেই যদি ধরা পড়তো, ফার্স্ট ইনস্টলমেন্টে, তখন কি হতো, হি উড নট হ্যাভ বিন অ্যালাউড টু রেপুডিয়েট দ্য হোল কন্ট্রাক্ট, তখন তাকে অ্যালাউ করা হতো না পুরো কন্ট্রাক্টটাকে বাতিল করতে। বাট অনলি দ্য ড্যামেজেস ফর দ্য লস ইন দ্যাট পার্টিকুলার ইনস্টলমেন্ট ডেলিভারি উড হ্যাভ বিন অ্যালাউড। এখানে বলা হচ্ছে ওই পার্টিকুলার যে ডেলিভারিটা হয়েছে সেটার জন্য সে কম্পেনসেশন চাইতে পারতো, যদি ফার্স্ট টাইম এরকমটা হতো। রাইট এগেইনস্ট দ্য বায়ার, এখানে রাইট এগেইনস্ট দ্য বায়ার সেকশন 55 টু সেকশন 61-এ বলা হয়েছে। অর্থাৎ বায়ারের এখানে, বায়ার যে ক্রেতা, তার এখানে কি আছে, এখানে আনপেইড সেলার, মানে যে কিনা আনপেইড সেলার বলতে বোঝানো হচ্ছে যে কিনা টাকা দেয়নি, যে কিনা টাকা দেয়নি। তো তার জন্য কি কি আছে রাইটস এগেইনস্ট, সেকশন 51 টু 61। 51-এর এতে বলা হচ্ছে স্যুট ফর প্রাইস, 51-এর এতে বলা হচ্ছে স্যুট ফর প্রাইস হোয়ার আন্ডার এ কন্ট্রাক্ট অফ সেল দ্য প্রপার্টি ইন গুড হ্যাজ পাস টু বায়ার, বায়ারকে গুডস দেওয়া হয়ে গেছে, কিন্তু বায়ার টাকা দেয়নি। The buyer wrongfully neglects or refuses to pay the goods according to the term of the contracts,
দ্য সেলার মে সু হিম ফর দ্য প্রাইস অফ গুডস। সেকশন 55-এর 2-তে বলা হয়েছে স্যুট ফর প্রাইস। সেকশন 55-এর 1-এও যা বলা হয়েছে, সেকশন 55-এর 2-তেও সেম টাইপের কথা বলা হয়েছে। হোয়ার under a contract of sale, the price is payable on a certain day irrespective of delivery, and the buyer wrongfully neglects or refuses to pay such price, the seller may sue him for the price although the property in goods have not passed and the goods have not been appropriate to the contract. অর্থাৎ গুডস যদি ঠিকমতোভাবে পাস্ট না হয়ে থাকে এবং অ্যাপ্রোপ্রিয়েট কোয়ালিটি, কন্ট্রাক্টের কোয়ালিটি অনুযায়ী যদি নাও থাকে, তাও তার অধিকার আছে মামলা করার। এটাও একটা বড় লুপ হোল। যাই হোক, স্যুট ফর ড্যামেজেস ফর নন অ্যাকসেপ্টেন্স। সেকশন 55-এর পরে আমরা সেকশন 56-এ যাচ্ছি। এখানে কী জন্য স্যুট করবে? কারণ হচ্ছে নন অ্যাকসেপ্টেন্স। কী করেছে এখানে বায়ার এখানে রংফুলি নেগলেক্টস আর রিফিউজেস টু অ্যাকসেপ্ট। ফার্স্ট অফ অল সে রিফিউজ আর নেগলেক্ট করলো, রিফিউজ করলো সেই প্রোডাক্টটা নিতে, যে প্রোডাক্টটা সে কিনতে চেয়েছিল সেটা রিফিউজ করলো। হ্যাঁ, পে ফর দ্য গুডসের এবং টাকা দিতে সে টাকা দিল না। যেহেতু এখানে আনপেইড সেলারের কথা বলা হচ্ছে, তাহলে সে টাকা দিল না। দ্য সেলার মে সু হিম ফর ড্যামেজেস ফর নন অ্যাকসেপ্টেন্স। নন অ্যাকসেপ্টেন্সের জন্য এখানে সেলার অবশ্যই মামলা করতে পারবে। তো রেপুডিয়েশন অফ কন্ট্রাক্ট বিফোর ডিউ ডেট, সেকশন 60। সেকশন 60-তে বলা হয়েছে কন্ট্রাক্ট রেপুডিয়েশন মানে বাতিল করা অফ কন্ট্রাক্ট বিফোর ডিউ ডেট। সেকশন 60-তে আমরা সেকশন 56-এর পরে 60-তে চলে গেলাম। সেখানে বলা হচ্ছে হোয়ার দ্য বায়ার রেপুডিয়েট দ্য কন্ট্রাক্ট বিফোর দ্য ডেট অফ ডেলিভারি, দ্য সেলার মে ট্রিট দ্য কন্ট্রাক্ট অ্যাজ রেসিন্ডেড অ্যান্ড সু ড্যামেজেস ফর ব্রিজ। অর্থাৎ বায়ার যদি কন্ট্রাক্টটা বিফোর দ্য ডেট অফ ডেলিভারি ডেটের আগেই রেপুডিয়েট করে, বাতিল করে দেয়, তাহলে সেলারের অধিকার আছে যে কন্ট্রাক্ট যদি ট্রিট দ্য কন্ট্রাক্ট অ্যাট রেসিডেন্ট অ্যান্ড সু ড্যামেজেস ফর ইটস ব্রিজ। ইট ইজ অলসো নোন অ্যাজ রুল অফ অ্যান্টিসিপেটরি অর ব্রিচ অফ কন্ট্রাক্ট। এবার আসবো আমরা সেকশন 61, স্যুট ফর ইন্টারেস্ট। দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং সেকশন বিকজ এখানে ইন্টারেস্টিংয়ের কথা বলা হয়েছে। আমাদের দেশে ইন্টারেস্ট হারাম হওয়া সত্ত্বেও ইন্টারেস্টের নিয়ে খুব মাথা ব্যথা। যাই হোক, তো আমাদের এখানে ল পড়তে আসছি আমরা, আমাদের পড়তে হবে। হোয়ার দেয়ার ইজ এ স্পেসিফিক এগ্রিমেন্ট অ্যাবাউট ইন্টারেস্ট অন প্রাইস অফ গুডস ফ্রম the date which payment becomes due, the seller may recover interest from the buyer. If there is no such agreement, the seller may charge interest on the price when it becomes due from such day as he may notify to buyer. In absence of a contrary, the court may award interest to the seller in a suit him and as it fit on the amount of the price from the date the tender of goods or from the date on which the price was payable. তো এখানে কি হতে পারে? ধরেন যেদিন টাকা দেওয়ার কথা ছিল সেদিন টাকা দেয়নি, কি করেছে? লেট করেছে। তো লেট করার ফলে এখানে কি হয়েছে? এখানে হচ্ছে টাকা সে লেট করার ফলে সে এই টাকাটা হয়তো সুদে লাগাতে পারতো, বাট সে লাগাতে পারেনি। তাহলে সে কী করতে পারবে? সে ইন্টারেস্টের জন্য কোর্টের কাছে মামলা করতে পারবে এবং কোর্ট সেই অনুযায়ী ইন্টারেস্ট রেট অনুযায়ী বা সেলারকে দিতে পারে ফ্রম বায়ার। এবার রাইট এগেইনস্ট গুডস আর এগেইনস্ট গুডসের এগেনস্টে কী রাইট আছে? আনপেইড সেলার, এটাও আনপেইড সেলার। এখানে সেকশন 47 to 49, 54, 52, 52 আর সেকশন
ফোর লিয়েন বলা হয়েছে সেকশন 47 to 49 অ্যান্ড 54-এ। স্টপেজের কথা বলা হয়েছে 52 তে। রিসেলের কথা বলা হয়েছে সেকশন 54-এ। লেটস গো। রাইট অফ লিয়েন। লিয়েন মানে পজেশন, পজেশন মানে দখল। পেমেন্টের আগে ইনস্টলমেন্ট যদি হয়ে যায় কোনো বায়ার, তাহলে সেলার গুডস দিতে বাধ্য না। অর্থাৎ সেলার জানলো যে পেমেন্ট দেওয়ার আগে যে বায়ার আসছে সে ইনসলভেন্ট হয়ে গেছে, তাহলে সেলার গুডস দিতে এখন বাধ্য না। An unpaid seller has right to keep the goods in his possession and he can refuse to deliver the goods until the payment is paid, until the due payment is paid. Goods are sold on cash basis condition and the payment is unpaid. The goods have been sold on credit basis and term of credit has expired. The buyer become insolvent even within the decided period for payment. If goods are lost, then the right of lien is also lost. Right of stoppage. রাইট অফ স্টপেজ এখানে বলা হচ্ছে অ্যান আনপেইড সেলার হ্যাজ রাইট টু স্টপ দ্য গুডস ইন ট্রানজিট। গুডস যেটা ট্রানজিট অর্থাৎ যেটা হচ্ছে রাস্তায়, অর্থাৎ ডেলিভারি দেওয়ার জন্য রাস্তায় বের হয়ে গেছে যে প্রোডাক্টটা অন ওয়ে, সেই প্রোডাক্টগুলোকে আনপেইড সেলার স্টপ করতে পারে। কীভাবে স্টপ করতে পারে? হোয়েন দ্য সেলার ইজ আনপেইড আইদার wholly or partially, whether the buyer become insolvent. The goods must be in course of transit. The goods must not be possession of seller and must not have reached at the buyer's possession as well. এই কন্ডিশনে স্টপেজ অ্যাপ্লিকেবল। তো আমরা হচ্ছে লিয়েন এবং স্টপেজের মধ্যে একটু পার্থক্য দেখব। লিয়েন অ্যান্ড স্টপেজ বোথ আর লিগ্যাল কনসেপ্ট রিলেটেড টু রাইট অ্যান্ড রিটেইন পজিশন অফ প্রপার্টি, বাট দেয়ার আর ইউজড ইন ডিফারেন্ট কনটেক্সট অ্যান্ড হ্যাভ distinct purposes. Here are explanation and key difference between lien and stoppage. Definition: a lien is a legal claim incumbrance that one party, the lien holder, has over another party's property as security for debt or obligation. In other words, it gives the lien holder the right to keep possession of property until the debt is satisfied or obligation is fulfilled. অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ডেপ্ট অর্থাৎ ধার শোধ না হয় ততক্ষণ পর্যন্ত যে পজিশনে আছে সে পজিশনে রাখতে পারে। স্টপেজ রেফার্স টু রাইট অফ এ সেলার অর এ কনসাইনর to regain possession of goods that have been sold and are in transit to buyer when the buyer has failed to pay them and otherwise in breach of sale of contract. অর্থাৎ ইন ট্রানজিট রাস্তায় রয়েছে এবং রাস্তায় থাকাকালীন সময় জানা গেছে যে বায়ার যে আছে সে টাকা দেওয়ার মতো সক্ষমতায় নেই, তাহলে এটা এটা স্টপেজের আন্ডারে ফেলা যাবে। পার্টিস ইনভলভড। লিয়েন typically involves two parties, the lien holder, the creditor, and the property owner, debtor. এখানে প্রপার্টি ওনার কথা বলা হয়েছে, কিন্তু এখানে হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে গুডস ওনার মানে এখানে হচ্ছে গুডস ওনার কে? সেলার, তাই তো? সেলার। আর এখানে হচ্ছে লিয়েন হোল্ডার, ক্রেডিটর মানে এখানে হচ্ছে বায়ার। The lien holder retains possession of the property until debtor fulfills their financial obligation. অর্থাৎ ফিনান্সিয়াল অব্লিগেশন না দেওয়া পর্যন্ত এ হয় না। স্টপেজ ইনভলভস এ সেলার, ইউজুয়ালি এ ভেন্ডর অর এ কনসাইনর। সেলার হতে পারে, ভেন্ডর হতে পারে, কনসাইনার হতে পারে। কনসাইনার হলো সে যে কিনা প্রোডাক্ট পাঠায়, আর ভেন্ডর তো প্রোডাক্টের মানে অধিকারে রাখে, আর সেলার তো সেলারি অ্যান্ড বায়ার। এখানেও এক্স্যাক্টলি দুটো পার্টি, এবং দুটো পার্টির বেশি হতে পারে, কারণ এখানে একটা কনসাইনার আছে, কারণ এখানে একটা ট্রানজিটের বিষয় আছে।
ট্রানজিট হতে গেলে তো একটা থার্ড পার্টির এখানে কাজ চলে আসে অলরেডি। তো দ্য সেলার রিগেইনস পজিশন অফ গুডস বিং শিফট টু বায়ার ডিউ টু দ্য বায়ার্স ডিফল্ট। পারপোজ উদ্দেশ্য, লিয়েন, দ্য পারপোজ অফ লিয়েন ইজ টু সিকিউর ডেথ অর অব্লিগেশন। লিয়েনের উদ্দেশ্য হচ্ছে সিকিউর করা ডেপ্থ অর্থাৎ যে টাকাটা বাকি আছে সেটা, এবং দায়িত্ব। ইট ইনশিওরস দ্যাট দ্য ডেপ্টর ডাজ নট ট্রান্সফার অর ডিসপোজ অফ প্রপার্টি ইন কোয়েশ্চেন আনটিল দে হ্যাভ মেড দেয়ার ফিনান্সিয়াল অব্লিগেশন টু লিয়েন হোল্ডার। এখানে আমরা সিম্পলি মনে রাখবো যতক্ষণ পর্যন্ত ফিনান্সিয়াল অব্লিগেশন ফুলফিল না হয় ততক্ষণ পর্যন্ত লিয়েনের কাজ হচ্ছে সিকিউর করে রাখা প্রোডাক্টটা। স্টপেজ ইজ ইউজড হোয়েন দ্য বায়ার has not fulfilled their payment obligation, authorized breach of sale of contract. It allows the seller to reclaim the good to prevent the buyer from receiving them until the payment or breach issues are resolved. Application. Common example of lien includes mortgage lien on real estate. কিন্তু এখানে আমরা রিয়েল এস্টেট আনতে পারবো না, কারণ আমরা সেল অফ গুডস অ্যাক্ট করতেছি। তো মেকানিক্স লিয়েন অন প্রপার্টি আর আনপেড কনস্ট্রাকশন আউট এগুলো আসবে না, দুঃখিত। ভিকেল লিয়েন্স অ্যান্ড আনপেড অটো লোনস এটা আসতে পারে, এটা আসতে পারে। ভিকেল লিয়েন্স অর আনপেড অটো লোনস। স্টপেজ ইজ টিপিক্যালি অ্যাপ্লাইড টু কমার্শিয়াল ট্রানজ্যাকশন involving the sale of goods. It allows the seller to retain or reclaim possession of goods until payment is received. তো এইগুলো আমরা মূলত জানলাম। রাইট টু রিসেল, রাইট টু রিসেলটা আমরা এবার শুরু করব। রাইট টু রিসেল কখন হয়? কন্ডিশন হচ্ছে প্যারিশেবল নেচার, প্যারিশেবল নেচার হতে হবে, অর্থাৎ পচনশীল দ্রব্য থাকতে হবে, অর্থাৎ পচনশীল, পচনশীল। প্লিজ ইগনোর মাই বাংলা, আমি জানি না কেমন হচ্ছে, বাট যাই হোক। তো হচ্ছে পচনশীল নেচার হতে হবে, যেটা পচে যাচ্ছে এমন। হোয়েন দ্য গুডস আর পেরিশেবল নেচার, আনপেইড সেলার কিন্তু এখানে ক্যান রিসেল দেম ইমিডিয়েটলি উইদাউট নোটিস টু দ্য বায়ার, বায়ারকে না জানিয়ে সে বিক্রি করে দিতে পারে। বাট ইন কেস অফ নন পেরিশেবল গুডস হি মাস্ট সেন্ড নোটিস টু বায়ার ফর reselling them. Where unpaid seller gives notice to buyer and buyer still does not pay for it, where the right of resale is reserved mentioned in the contract mention যদি থাকে, এটা হচ্ছে রাইট টু রিসেল। তারপরে হচ্ছে রাইট এগেইনস্ট সেলার। সেলারের এগেনস্টে কী কী রাইট আছে সেটা সেকশন 57, 58, 59 অ্যান্ড 60-তে বলা হয়েছে, এবং আমরা এগুলো শর্টলি আনবো একদম লাস্ট অফ দ্য ক্লাসে, রিভিশন ক্লাস, সেখানে আমরা এটা করব। সেকশন 57-এ কী বলছে? সেকশন 57-এ বলছে হোয়ার দ্য সেলার রংফুলি নেগলেক্টস অর রিফিউজেস টু ডেলিভারি দ্য গুডস টু দ্য বায়ার or buyer may sue for delivery for damages for non-delivery. Section 57 বলছে damages for non-delivery. Section 58-এ বলা হচ্ছে specific performance. Subject to the provision of Chapter 2 of Specific Relief Act, এখানে Specific Relief Act চলে এসছে। In any suit of breach of contract or delivery a specific or ascertained good, the court may think if it thinks fit on application of plaintiff by its decree direct that the contract shall be performed specifically without giving the defendant the option of retaining the goods on payment of damages. The decree may be unconditional or upon such terms and condition as to damages. Payment of price or otherwise as the court may deem just. An application of plaintiff may be made at any time before the decree. অর্থাৎ এখানে বলা হয়েছে ড্যামেজের ক্ষেত্রে স্পেসিফিক পারফরমেন্স কোর্ট কখন দিতে পারবে? যখন কোর্ট মনে করবে এখানে স্পেসিফিক পারফরমেন্স দরকার এবং
ডিফেন্ডেন্ট মানে বায়ারের এখানে অপশান রিটেন গুড পেমেন্ট অফ ড্যামেজেসের অপশান যখন থাকবে তখন ড্যামেজেস মানে এখানে ক্ষতিপূরণ। দ্য কোর্ট মে ডিম জাজ, এটা কোর্টের ডিসক্রিশনারি পাওয়ার উপর নির্ভর করবে। অ্যাপ্লিকেশন প্লেন্টিভ মে বি মেড অ্যাট এনি টাইম বিফোর দ্য ডিগ্রি মানে আদেশের আগে। কোর্ট মে ডিম জাজ অ্যান্ড অ্যাপ্লিকেশন প্লেন্টিভ মে মেড এনি টাইম। রেমিডি ফর ব্রিচ অফ ওয়ারেন্টি, এটা সেকশন 59-এ বলা হয়েছে ব্রিচ অফ ওয়ারেন্টি যদি হয়, when there is a breach of warranty by seller or where the buyer elects or is compelled to treat any breach of a condition on part of the seller as a breach of warranty, the buyer is not, by reason only of such breach of warranty, entitled to reject the other goods, but he may set up against the seller the breach of warranty in diminution or extinction of price, or sue the seller for damages for breach of warranty. The fact that a buyer has set up a breach of warranty in diminution or extension of price does not prevent him from suing for the same breach of warranty if he has suffered further damage. অর্থাৎ এখানে রেমিডি ব্রিচ অফ ওয়ারেন্টির ক্ষেত্রে বলা হচ্ছে যে সেলার যদি ব্রিচ অফ ওয়ারেন্টি করে, extinction of price, or sue the seller for damages for breach of warranty, and the fact the buyer has set up a breach of warranty in diminution and exchange for power does not prevent him from suing from same breach of warranty if has suffered further damage. অর্থাৎ এখানে আবার বায়ারের অধিকারের কথা বলা হয়েছে, যেখানে ব্রিচ অফ ওয়ারেন্টি হলে বায়ার কিন্তু আবার সু করার অধিকার রাখে। রেপুডিয়েশন অফ কন্ট্রাক্ট বিফোর ডিউ ডেট, when either party of a contract shall repudiate contract before the date of delivery, the other may either treat the contract as substantive and wait till the date of delivery, or he may treat the contract as rescinded and use for damages for the breach. অর্থাৎ কন্ট্রাক্ট ডিউ মানে কন্ট্রাক্ট যদি রেপুডিয়েট করা হয় বিফোর দ্য ডেট অফ ডেলিভারি, তাহলে যে কোনো পার্টি আইদার সেলার অর বায়ার কী করতে পারে, কন্ট্রাক্টকে বাতিল করে দিতে পারে, অথবা কী করতে পারে, ড্যামেজের জন্য আবেদন করতে পারে। তো এই পর্যন্ত ছিল আমাদের আনপেইড সেলারের অংশ। পরবর্তীটা আমরা এগেন অ্যাড করব।